ये क्या हुआ कब हुआ कैसे हुआ नहीं पता नहीं पता ট্যাকটিক্যাল বেল্টের বাড়ি খেয়ে গেছে হ্যান্সি ফ্লিকের ভার্সে লোনা। হ্যাঁ আমি জানি আপনাদের মধ্যে অনেকে হয়তো আপনিও ওয়েট করতেছিলেন যে এই তাশিক ভাই আপনি কি আজকে কি লুকাই গেছেন নাকি বার্সেলোনা আসছে। ওই দিন তো খুবই ট্যাকটিক্যাল বেল্টের বাড়ি দিচ্ছিলেন সবাইকে। হ্যাঁ আজকে আজকে লুকাই গেছেন না, এই হচ্ছে আপনার ভণ্ডামি। না ভাই, ট্যাকটিক্যাল বেল্টের বাড়ি খেয়ে গেছি আমরা, ট্যাকটিক্যাল বেল্টের বাড়ি আমরা খেয়ে গেছি। আর যদি জিজ্ঞেস করেন যে কেমন অনুভব করতেছি, খুব ব্যথা, খুব ব্যথা, মনে খুব ব্যথা। কারণ পরপর দুইটা ম্যাচ হারলে নিশ্চয়ই কেউ ভালো থাকে না, ঠিক আছে। আমরা ইউনাইটেড ফ্যান না যে আমাদের এটা সহ্য হয়ে যাবে। আম সরি, সরি ইউনাইটেড ফ্যান, আম সরি, বাট না, যাই হোক। ট্যাকটিক্যাল বেল্টের বাড়ি আমি নিজেও কখনো মানে রিয়েলাইজ করি না যে আমার এই লাইনটা এত বেশি ফেমাস হয়ে যাবে। না আপনি হয়তো ওরকম ভাবে না, বাট অনেক মানুষ আছে জাস্ট আমাকে ফলো করছে আমার এই লাইনটার জন্য, যে তারা আমাকে জবাব দিবে সিজনের শেষে এসে যে আপনার টিম কিভাবে ব্লান্ডার করে। বাট সমস্যাটা হলো তারা আমার পুরো ভিডিওটা দেখেই নাই। আমি হ্যাঁ শুরুতে একটু স্যারকাস্টিক ওয়েতে কথাবার্তাগুলো বলছি, অ্যান্ড আমাকে যারা চিনেন তারা জানেন যে আমি এরকম কথাবার্তা বলি। আম নট এ ওইরকমভাবে মাস্টার মাইন্ড অ্যানালিস্ট, বুঝছেন, আমি ওইরকমভাবে মাস্টার মাইন্ড অ্যানালিস্ট না। আমি গেমটা রিভিউ করি কিভাবে, যেভাবে আমি আমার ফ্রেন্ডদের সাথে রিভিউ করি। আমি ক্যামেরাটাকে আমার ফ্রেন্ড ভাবি। আমি আমি ফিল করি, সত্যি কথা বলতে আমি ফিল করি যে আপনারা আমার সামনে বসে আছেন, আপনাদেরকে আমি আমার গেম সম্পর্কে, আমি যে গেমটা দেখছি সেটা সম্পর্কে আমি রিভিউ দিচ্ছি, যেটা আমি আমার ফ্রেন্ডদের সাথে করি। ম্যাচ শেষে আমি আমার ফ্রেন্ডদের সাথে এভাবেই কথা বলি। সেখানে হয়তো কিছু হালকা অফেন্সিভ ওয়ার্ডগুলো বেশি ইউজ করি, পানকির খোলা টাইপের, বাট আপনাদের সাথেও করি, তবে খুবই একটু লিমিটেড একটা ওয়েতে আর কি, যাতে ওগুলো ভালগার না লেগে ওঠে। স্যারকাজম একদিকে, ভালগারিটি আরেকদিকে। সো আমি এভাবেই করি। তবে ওই ভিডিওটা পুরোটা যদি আপনি দেখতেন তাহলে দেখতেন যে আমি শাভি আলোনসোকে ডিফেন্ড করছি, কারণ অনেক ফ্যান ছিল, মাদ্রিদের ফ্যান ছিল, মাদ্রিদিস্তা ছিল, যারা শাভিকে ওই লেভেলের কোচ মানতেছিল না। তারা চাচ্ছিল যে শাভিকে স্যাক করা হোক। বাট শাভি যে কীরকম পটেনশিয়াল রাখে, তার যে কীরকম ক্যাপাবিলিটি, সেটা আমি তখন সে ভিডিওতে বলছি। সো আপনি যদি ওই হেট্রেট নিয়ে আমার ভিডিওটা দেখেন, তাহলে প্লিজ ওই ভিডিওটা আবার দেখেন, পুরোটা দেখেন, তাহলে বুঝে যাবেন যে কী হয়েছে না হয়েছে। সো যত কিছুই বলি, যত এক্সকিউজে মারি, আমরা ট্যাকটিক্যাল বেল্টের বাড়ি খেয়ে গেছি। বার্সেলোনা পরপর দুইটা ম্যাচ হেরে গেছে, অ্যান্ড এটা আমাদের জন্য নতুন কিছু না। আমরা যারা একটু একটু পুরাতন বার্সেলোনা ফ্যান আছি তাদের কাছে এসব সয়ে যাওয়ার মতো জিনিস। বাট রিসেন্টলি যারা বার্সেলোনা ফ্যান হয়েছে, বা যাদের একটু বয়স কম, রক্ত গরম আমার মতো, ঠিক আছে, তাদের কাছে এই জিনিসগুলো খুব অ্যাবনর্মাল লাগতেছে। তারা অনেকে গালিগালাজ করতেছে, অ্যান্ড ফ্রাস্ট্রেশন ইজ ওকে, ফ্রাস্ট্রেশন আসবে। এবং এই কারণে কিন্তু আমি ম্যাচের পরে রেকর্ড করি না, কারণ আমি খুব ইমোশনাল ওয়েতে আমি খেলাগুলো দেখি। বার্সেলোনা আমার জন্য একটা ইমোশন টাইপের, সত্যি কথা। এবং আমি খেলাগুলো ইমোশনাল ওয়েতেই দেখি, যার কারণে আমি ম্যাচ শেষে রেকর্ড করলে আমি হয়তো অনেক বেশি আজেবাজে কথা বলে ফেলবো, যার কারণে আমি একদিন ওয়েট করি। আমি ম্যাচটা আবার রিওয়াচ করি, আমি ট্রাই করি যে অ্যানালাইজ কি করা যাচ্ছে কিনা, কোন জায়গাটাতে ভুল করছি, কি ভুল থট আমরা রাখছি। সো এই জিনিসগুলা করে তারপরেও আমি নিজেকে অ্যানালিস্ট দাবি করি না, বাট অনেকে করে। যাই হোক, করলে করতে পারে, এটা তাদের ব্যাপার। যাই হোক, সো কালকের ম্যাচ হারার পর ভালো লাগছে না, সত্যি কথা, ভালো লাগার মতো জিনিস না। আমি দোষারোপ দিলে অনেককে দেওয়া যায়, বাট আমি কাউকে দিব না। আমি জাস্ট আসছি কিছু মানুষের কিছু ভুল ভাঙানোর জন্য, যেটা আমি ম্যাচটা রিওয়াচ করার পর আমি বুঝছি। সো কালকের ম্যাচ হারার পর সবাই হ্যান্সি ফ্লিকের দোষ দিচ্ছে, যে হ্যান্সি ফ্লিক কেন হাইলাইন ডিফেন্সটা মেনটেন করে চলতেছে, কেন সে তার ডিফেন্সিভ ওয়েতে ট্যাকটিক্যাল চেঞ্জটা করতেছে না, সে কেন এই হাইলাইন ডিফেন্সটা রাখতেছে, সে কেন ট্যাকটিক্যাল চেঞ্জটা করতেছে না। দেখেন, হ্যান্সি ফ্লিককে যারা একটু আগে থেকে চিনেন তারা জানেন যে হ্যান্সি ফ্লিক খেলে এভাবে। হ্যান্সি ফ্লিক খুবই একঘেয়ে লোক, যে যত কঠিন প্রতিপক্ষ হোক সে তার নিজের ট্যাকটিক্সটাই সে লাগাবে। এটা কিছু কিছু সময় আমাদের জন্য খুবই ভালো ঠেকায়, আর কিছু কিছু সময় আমাদের প্রচুর ব্যাকফায়ার করে, যেটা আমরা লাস্ট 2 ম্যাচে দেখছি। বাট আমি এখানে হ্যান্সি ফ্লিককে দোষ দিব না। এখন আপনি হয়তো এটা আমাকে ফ্লিকের বায়াসনেস থেকে বলবেন, বাট আমি এই জিনিসটা দিব না। হ্যাঁ, একটা জিনিস সবসময় মাথায় রাখার ট্রাই করবেন, আপনি জানেন অলরেডি, যে যখন কোনো রিস্ক নেওয়া হয় তখন এই রিস্কে সফল হইলে মানুষ তাকে মাস্টার মাইন্ড বানায় ফেলে, এবং আপনাকে মাস্টার মাইন্ড বানায় ফেলবে। বাট আপনি যখন ফেল করবেন, বা কেউ যখন ফেল করে, আমরা তাকে গর্ধব বলে ফেলি, আপনাকে গর্ধব বলে ফেলি, ঠিক আছে। সো হ্যান্সি ফ্লিকের ক্ষেত্রে সেম জিনিসটাই হয়েছে। যখন আমরা রিয়াল মাদ্রিদকে হারাইছি, যখন আমরা অ্যাথলেটিকো মাদ্রিদকে হারাইছি, এই সেম ট্যাকটিক্স দিয়ে তখন আমরা তাকে মাস্টার মাইন্ড, অনেক কিছু হ্যাবি যাবি, প্লিজ ম্যারি মি ফ্লিক, আমরা অনেক কিছুই বলতেছি। বাট এখন যখন হারছি আমরা তাকে গালিগালাজ করতেছি, যে না সে একঘেয়ে লোক, এটা সেটা হবে, মানে অনেক হাবি জাবি কথাবার্তা বলতেছি।
তবে সমস্যাটা হচ্ছে কি, হ্যাঁ ভুল ছিল, ভুল যে ছিল না এমনটা না। হাইলাইন ডিফেন্স মেনটেন করার জন্য আমাদের যে প্লেয়ারগুলো রিকোয়ার্ড, আমাদের কাছে কিন্তু সে প্লেয়ার নেই, ইভেন আমাদের ফার্স্ট টিমের প্লেয়াররাই নেই। আমাদের আগা আর মাথা, ফরওয়ার্ড পজিশন এবং এটার কি বলে ডিফেন্সিভ পজিশন, দুই জায়গাটাতেই আমাদের সমস্যা। সো এক মিড দিয়ে এক মিড কন্ট্রোল করে আপনি না ম্যাচ জিতবেন না ট্রফি জিতবেন। কালকে লাইন আপটা যদি আপনি খেয়াল করে দেখেন যে আমাদের স্টার্টিং 11-এর অনেকগুলো প্লেয়ার নেই। ফরওয়ার্ড পজিশনে আমি যদি অ্যাটাকিং মিডফিল্ডার সহ ধরি, আমার দুই উইংয়ের দুইটা মেইন প্লেয়ার নেই, আমার মেইন অ্যাটাকিং মিডফিল্ডার নাই এই ম্যাচের জন্য, প্লাস আমার গোলকিপার নাই, আমার ডিফেন্সিভে কোনো প্রকার ডেপথ নাই। সো এরকম একটা সময়ে এসে হাইলাইন ডিফেন্স যে কাজ করবে না সেটা জানা কথা। তবে হাইলাইন ডিফেন্সে যতটুকু গোল খাওয়ার সম্ভাবনা ততটুকু গোল দেওয়ার সম্ভাবনা আছে, এবং আপনি যদি খেয়াল করে দেখেন এই হাইলাইন ডিফেন্সের কারণে কিন্তু কালকে আমরা অনেকগুলো চান্স ক্রিয়েট করছি, বাট আমার প্লেয়াররা সেগুলোকে কনভার্ট করতে পারে না। সো এখানে হ্যান্সি ফ্লিকের দোষ আমি দিব না, প্লেয়ারদের মধ্যে দোষ। কালকে খেলা যদি আমি দেখি, আমি এক পেদ্রি এক র্যাশফোর্ড বাদে আমি কোনো প্লেয়ারের কাছে ওই স্পার্কটাই দেখি নাই যে তারা কারেন্ট চ্যাম্পিয়ন হিসেবে খেলতেছে, কোনো প্লেয়ারকে আমি দেখিনি। শেজনি অনেকদিন পরে মাঠে আসছে, সো তার ভিতর ওই জিনিসটা থাকবে, বাট বাকি প্লেয়ারগুলো, ফেরান তোরেসকে আমি কখনো উইং পজিশন আমি চিন্তাও করতে পারি না। আপনারা দেখেন, আপনারা এখন পর্যন্ত যতগুলো ম্যাচ দেখছেন, লেওয়া এবং ফেরান তোরেস যখন একসাথে মাঠে থাকছে আমাদের সাথে ভালো কিছু হয় নাই না। আমি বলবো না যে এটা আধ্যাত্মিক কোনো বিষয়, এটা ট্যাকটিক্যালি জিনিসপাতি। ফেরান তোরেস ইজ নট আ উইঙ্গার। তাকে আপনি উইং পজিশনে খেলাইলে আপনি ওই আউটপুটটা পাবেন না, তাকে ফরওয়ার্ড পজিশনে খেলালে সে মাঝে মাঝে কিছু আউটস্ট্যান্ডিং গোল করে বসবে, কিন্তু সে যখন উইং পজিশনে যায় সে জিনিসগুলো করতে পারে না। সো এই জায়গাটাতে আমাদের সমস্যা, এবং এই যেখানে আমি হ্যান্সি ফ্লিককে কী দোষ দিব? আমার ইয়ামাল নাই, আমার রাফিনা নাই, আমি কাকে দিয়ে খেলাবো? ড্যানি অলমোকে অনেকেই গালিগালাজ করতেছে, অনেকে, ইভেন আমিও আমার ফ্রেন্ডদের সাথে গালিগালাজ করছি যে ড্যানি অলমো কী খেলো, ওর মাঠে প্রেজেন্সটা কই। বাট ও এখন যেভাবে খেলতেছে, ও ফার্মিন লোপেজের সাবস্টিটিউট হিসেবে খেলতেছে, কিন্তু ওর সাবস্টিটিউটকে আপনি ড্রোকে স্টার্ট করাবেন? ড্র এখন ওই ম্যাচুরিটিটা এখন ওর মধ্যে আসে না। সবাই লামিন ইয়ামাল না, আমরা এই জিনিসটাই এখনো বুঝি না। আমরা এক লামিন ইয়ামালের কারণে আমাদের কাছে এখন মনে হয় সব 17-18 বছরের ছেলেই এক একটা জেম, হ্যাঁ জেম, বাট ওরা লামিন ইয়ামাল না ভাই। ওদের মধ্যে ওই ম্যাচুরিটিটা আসতে এখনো টাইম লাগবে, ওদেরকে সুপার সাব হিসেবে খেলানো লাগবে। সাব হিসেবে খেলায় একটু টাইম, 10 মিনিট 15 মিনিট 20 মিনিট করে টাইম দিয়ে তারপর তাদেরকে পরিপক্ক করতে হবে। বাট আমাদের অভ্যাসটা খারাপ হয়ে গেছে, আমাদের কাছে এখন প্রতিটা প্লেয়ারকেই মনে হয় যে না পারফর্ম করতে পারবে। এখন দেখেন ও মাঠে নামলো, ওকে স্টার্ট করালাম, বাট ও ভালো করলো না, দেন আমরা কিন্তু ওরা ব্যাশ করবো যে কি বাল খেলে, কি দন খেলে, বুঝেন নাই? এই জিনিসটাগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। এই কারণে ড্যানিয়েল মোকে কালকে সাবস্টিটিউটও করা হয়নি, হয় নাই তো মনে, আমার যতটুকু মনে পড়ে না, হয় নাই। সো এটাই হচ্ছে মেইন কারণ ওর কোনো রিপ্লেসমেন্ট এখন টিমে নাই। ফার্মিন লোপেজ, গাভি যতদিন টিমে না আসবে ততদিন আমার কাছে তো অপশন নাই। সো অলমোকে আমাকে সহ্য করে যাইতে হবে, এবং ও এরকম টিমগুলোর এগেনস্টে, সেভিয়ার মতো টিমগুলোর এগেনস্টে সে অতটা ভাইটাল রোল প্লে করতে পারবে না। সে লো ব্লক টিমগুলোর মধ্যেই সে কিন্তু এভাবে খেলতে পারবে, মানে এইভাবেই সে খেলো। লো ব্লক টিমগুলোতে সে স্পেস ক্রিয়েট করতে পারবে, এই জন্য তাকে আনা। সে ওই প্রোফাইলের প্লেয়ার না যেভাবে আমরা ওকে চিন্তা করি প্রতি ম্যাচে। ঠিক আছে, 60 মিলিয়ন প্রাইস ট্যাগ দিয়ে আমরা এরকম গালিগালাজ করতেছি, তাহলে দেখেন লিভারপুল যে ফ্লোরিয়ান ভার্টসকে 125-26 মিলিয়ন দিয়ে আনছে তাদের কেমন লাগতেছে। সো সেটা ভিন্ন কথা, তাদের টিম তারা বুঝবে, যা ইচ্ছে তা হোক, ঠিক আছে। সো আমাদের এখন মানে আগামী কয়েক সপ্তাহ আমাদের কিভাবে যাইতে হবে। আমি এল ক্লাসিকো নিয়ে ভয়ে আছি, সত্যি কথা বলতে এল ক্লাসিকো নিয়ে আমি মারাত্মক ভয়ে আছি যে আমরা হয়তো হিউমিলেট হইলেও হইতে পারি। সো এইখানে আপনাদের একটা আমি ভুল ভাঙাই দিলাম যে না, হ্যান্সি ফ্লিকের হাইল্যান্ড ডিফেন্স ইজ নট আ প্রবলেম, আমাদের প্লেয়াররাই আমাদের প্রবলেম। কালকে কুন্দের মতো প্লেয়ার ব্লান্ডার করতেছিল, ক্যান ইউ ইমাজিন? কুন্দের মতো আমাদের একটা ভাইটাল পজিশনের প্লেয়ার, ভাইটাল একটা প্লেয়ার, ইম্পর্টেন্ট একটা প্লেয়ার, সেই ভুলগুলো করতেছিল। সো এখানে আসলে কালকে আমার প্লেয়ারদের মধ্যে একটা গাছাড়া ভাব দেখছি, কোচেরা সেখানে কি দোষ দেবো? আমি পেনাল্টি মিস যখন করতেছি, একটা 1v1 যখন মিস করতেছি, তখন আমার আর টিমের মধ্যে ওই স্পার্কটা থাকবে না, যেটার ফলাফল আমরা পাইছি যে লাস্টে আমরা আরো 2টা গোল খাইছি, ঠিক আছে। না হলে আমি গ্যারান্টি দিয়ে বলতেছি যদি আমরা পেনাল্টিটা দিতে পারতাম, দেন 1v1টা যদি দিতে পারতাম, কালকে আমরা 3 পয়েন্ট নিয়ে আসতাম, 3 পয়েন্ট নিয়ে আসতাম। সেভিয়ার ওই আর এনার্জিটা থাকতো না যে তারা আবার কামব্যাক করে আসবে। কিন্তু যখন আমরা পেনাল্টিটা মিস করছি, তাদের ফ্যান্সরা, তাদের প্লেয়াররা সবাই উত্তেজিত হয়ে গেছে জাস্ট এই ম্যাচটা জিতার জন্য, কারণ তারা ততক্ষণে বুঝে গেছে যে তারা এই ম্যাচটা জিতবে। অ্যান্ড অনেক অনেক কংগ্রাচুলেশন টু সেভিয়া, কারণ কালকে তারা আমাদেরকে প্রপারলি বিট করছে। তারা যখন দেখছে যে বার্সেলোনা চাপে আছে, তখন তারা প্রেস করা স্টার্ট করছে, আবার তারা সময় লো ব্লকও গেছে। তারা শেজনিকে যেভাবে প্রেস করতেছিল আপনি জাস্ট দেখেন,
তারা জানে যে সে যদি বল প্লেয়িং মিডফিল্ডের মধ্যে বল প্লেয়িং গোলকিপার না, তার বল পায়ে থাকলে সে ব্লান্ডার করে বসে, ঠিক আছে। সো তারা সেই কাজটা ইমপ্লিমেন্ট করার ট্রাই করতেছিল, তারা সেই জিনিসটা ইউটিলাইজ করার ট্রাই করতেছিল। সো এইসব জিনিস আমরা যখন খেয়াল করতেছি তখন আমরা বলতে হয় যে অ্যাকচুয়ালি দিন খারাপ যাচ্ছে, সহজ কথা, দিন খারাপ যাচ্ছে, নো এক্সকিউজ। আমরা গত বছর এরকম একটা অবস্থান গেছি যখন আমরা 3 নম্বর পজিশনে ছিলাম, এখন তো 2 নম্বর পজিশনে থেকে ইন্টারন্যাশনাল ব্রেকে আসছি, বাট তখন আমরা 3 নম্বর পজিশনে ছিলাম, সেখান থেকে আমরা লিগ জিতছি। সো আমরা বাউন্স ব্যাক করবো, আমাদের সবগুলো প্লেয়াররা আসতে দেন, লামিনরা আসতে দেন, রাফিনারা আসতে দেন, জন গার্সিয়ার আসতে দেন, আমার প্লেয়ার সবগুলোর আসতে দেন, ফারমিনকে আসতে দেন, তারপর আমরা আস্তে আস্তে ইনশাল্লাহ ভালো করতে পারবো। সো কালকের ম্যাচ অবশ্যই আপনার কাছে ভালো লাগার মতো কোনো কিছু হয় নাই, ম্যাচ আসছে। আপনি যদি রাইভাল হয়ে থাকেন, মাদ্রিদ ফ্যান হয়ে থাকেন, কার খেলা আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে বার্সেলোনার, সেটা কমেন্ট করে জানাতে পারেন। আর সামনে বাংলাদেশের ম্যাচ হংকং এর এগেনস্টে, ওয়াচ অলং হবে নাকি বলেন, জানাই দিন। তো পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম।